This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চিন্ময় প্রভুদের আর্থিকভাবে কোণঠাসা করার কৌশল চলছে। চিন্ময় প্রভুর ব্যাংক লেনদেন 30 দিনের জন্য স্থগিতের নির্দেশ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের। চিন্ময় কৃষ্ণ প্রভু চক্ষুশূল হলেন কি করে? তার সঙ্গে ইউনুস সরকারের সংঘাতই বা কেন? ব্যাংক লেনদেন স্থগিত আরও 16 জনের, বাকি 16 জনও ইসকনের সঙ্গে জড়িত। আর্থিক নিষেধাজ্ঞা জারি হওয়া ব্যক্তিদের নিজস্ব মালিকানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে। পরবর্তীতে প্রয়োজন হলে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হতে পারে। নতুনভাবে সনাতনীদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিয়ে সর্বত্র তীব্র সমালোচনা দেখা যাচ্ছে। আর বারবার বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে। ফের চট্টগ্রামে আক্রান্ত হিন্দুরা, রাতের অন্ধকারে হামলা বেশ কিছু দুষ্কৃতীর। হামলা থেকে বাদ যায়নি ধর্মীয় স্থানও, সেই ছবিগুলো এই মুহূর্তে ঘোরাফেরা করছে। ধর্মীয় স্থানও বাদ যাচ্ছে না হামলার কবল থেকে। ধর্মীয় স্থানে হামলা মৌলবাদীদের, বাংলাদেশের সেই ছবি আপনারা দেখছেন। গতকাল আমরা কি দেখেছিলাম যে ইসকনকে নিষিদ্ধ করার বিষয়টি বাংলাদেশের হাইকোর্ট তারা কোনো রকম হস্তক্ষেপ করতে চায়নি, পুরো বিষয়টা বাংলাদেশ সরকারের উপর ছেড়ে দিয়েছিল। কিন্তু এই ইসকনকে নিষিদ্ধ করার জন্য এবার উঠে পড়ে লেগেছে জামাত। বাংলাদেশে অশান্তিতে জামাতের ভূমিকা আবারও প্রকাশ্যে এলো। ইউনুসের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের জামাত প্রধানের। ইসকনকে নিষিদ্ধ করা তদবির জামাত প্রধান শফিকুর রহমানের। বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসে বারবার উঠে আসে জামাতের নাম। সেই জামাত কেন এখন ইসকনের বিরোধিতা? এটা সব থেকে বড় প্রশ্ন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রাজা চট্টোপাধ্যায়। রাজার সঙ্গে কথা বলতে হবে। রাজা, হিন্দুদের উপর বেশ কয়েকদিন ধরে অত্যাচার, যে কারণে চিন্ময় কৃষ্ণ প্রভু তার সংবাদ শিরোনামে উঠে আসা, তার গ্রেপ্তারির প্রসঙ্গে, এই সমস্ত বিষয় নিয়ে তো আমরা বেশ কয়েকদিন ধরে আলোচনা করছি। কিন্তু একটা প্রশ্ন, যে ইসকন এই মুহূর্তে চক্ষুশূল কেন? বিশেষ করে এই চিন্ময় প্রভু কেন এই এতটা চক্ষুশূল হয়ে উঠলো? এবং এই যে আর্থিকভাবে ফ্রিজ করে দেওয়া তাদের অ্যাকাউন্ট, এটার পেছনে ঠিক কোন ইকুয়েশন, কোন কৌশল লুকিয়ে রয়েছে? দেখো, প্রথমেই বলি, এই মুহূর্তে বাংলাদেশ এবং এই উপমহাদেশে, গোটা উপমহাদেশে যারা হিন্দু এবং সনাতনপন্থী, তাদের নায়ক হয়ে উঠেছেন এই চিন্ময় কৃষ্ণ প্রভু। তার আসল নাম হচ্ছে চন্দন ধর। এই ব্যাকগ্রাউন্ডটা জানা খুব দরকার। আমি এর আগে যখন কথা বলছিলাম, তখন স্টুডিওতে যারা ছিলেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তখনও এই তথ্যটা বারবার দিচ্ছিলাম যে একটা প্রতিবাদ বা একটা সমাবেশ বা একটা কোনো স্লোগান তোলার জন্য তাকে গ্রেফতার করা হয়নি। তিনি ধারাবাহিকভাবে হাসিনা সরকার চলে যাওয়ার পর তিনি আঁচ করতে পেরেছিলেন যে বাংলাদেশে যারা সংখ্যালঘু, প্রায় এই মুহূর্তে সংখ্যায় সেটা 8%, মানে 7.94%, অর্থাৎ প্রায় 1.5 কোটির কাছাকাছি, তারা ঘোর বিপদে এবং তাদের দুর্দিন ঘনিয়ে আসতে চলেছে। তখন থেকে তিনি কিন্তু তার যা নিত্যদিনের কাজ, তার পাশাপাশি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা শুরু করেছিলেন। মাথায় রাখতে হবে, তিনি বিএনপির সঙ্গেও আলোচনা করেছিলেন, কিন্তু এটাও খুব ইন্টারেস্টিং। এবং আলোচনা করে তিনি চেয়েছিলেন যে সংখ্যালঘুদের জন্য কিছু বিশেষ আইন তৈরি করা হোক। সংখ্যালঘু যেগুলো টেম্পল প্রপার্টি, দেবত্বর সম্পত্তি যেগুলো দখল হয়ে গেছে, সেগুলো ফেরানোর জন্য আইন তৈরি করা হোক। সংখ্যালঘুদের জীবন এবং তাদের প্রাণ এবং তাদের নিত্যদিনের নিত্য কর্তব্য, সেটা যাতে তারা, এবং ধর্মস্থানে তারা ধর্মাচরণ, সেটা যাতে স্বাভাবিকভাবে এতদিনভাবে তারা যেভাবে করে আসছিলেন, সেটা রক্ষা করার জন্য সংখ্যালঘুদের জন্য বিশেষ আইন, এইটা তিনি চেয়েছিলেন। ট্রাইব্যুনাল চেয়েছিলেন যে আক্রমণগুলো হয়েছে, খুব আমরা এখানে যেটাকে বলি ফাস্ট ট্র্যাক কোর্ট, এই ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হোক, যাতে হিন্দুদের ওপর যে নিপীড়ন, সেই নিপীড়নের তাড়াতাড়ি বিচার দেওয়া যায়। এইগুলো কিন্তু এখন যে যারা ফান্ডামেন্টালিস্টরা সেখানে রুল করছেন, তাদের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। তার কারণ তিনি হিন্দু রাইটসের চ্যাম্পিয়ন হয়ে ওঠেন। একজন সাধু, একজন সন্ন্যাসী, এই মুহূর্তে গোটা বিশ্ব যাকে জেনে গেছে, তার কিছু তো স্পেশালিটি আছে। তার স্পেশালিটি এই জায়গায় যে কাজটা বেসিক্যালি পলিটিশিয়ানদের করার কথা, যেহেতু সেখানে পলিটিশিয়ানরা ফেল করেছেন, তাই এই সাধুকে ময়দানে নামতে হয়েছে এবং তাকে হিন্দুদের রাইটসের জন্য
তাকে আচ্ছা। সভা সমাবেশ প্রতিবাদ সবকিছু করতে হয়েছে। এবং সেই আরেকটা কথা কারণে বলি, চিন্ময় কৃষ্ণ প্রভু সহ আরো 16 জনের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার একটা চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ আর্থিকভাবে যদি কাউকে আটকে দেওয়া যায় তাহলে এই আন্দোলন বা এই প্রতিবাদকে অনেকটাই আটকে দেওয়া যাবে বলে মনে করছেন তারা। অনেক ধন্যবাদ রাজা। বাংলাদেশে হিন্দু অত্যাচারের প্রতিবাদ এখন বিশ্ব জুড়ে। বাংলাদেশের এই পরিস্থিতিতে আমাদের দেশেও উদ্বেগ দেখা দিয়েছে, কারণ আমাদের দেশেও আঁচ পড়ছে কেন্দ্রের পাশে সমস্ত বিরোধীরা। ওপারের হিন্দু নির্যাতনের প্রতিবাদ সরকারের, সংসদে বিবৃতি দিতে পারেন বিদেশমন্ত্রী। বাংলাদেশ যখন অশান্ত, আজ তো পশ্চিমবঙ্গ বিধানসভাতেও পড়বে বাংলাদেশ ইস্যুতে আলোচনার প্রস্তাবের না। তারপরে বিক্ষোভ দেখাতে বিধানসভার বাইরে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়করা। বিধানসভা গেটের বাইরে তুমুল স্লোগান, তুমুল উত্তেজনা। পার্লামেন্টে অর্থাৎ দেশের সংসদে যখন তার প্রভাব পড়েছে, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী তিনি আজ বিবৃতি প্রকাশ করতে পারেন। তার আজ আমরা একটা প্রভাব কোথাও আমাদের রাজ্যের বিধানসভাতেও পড়তে দেখছি। বাংলাদেশ ইস্যুতে আলোচনার প্রস্তাব আনা হয়, কিন্তু সেই আলোচনার প্রস্তাবে রাজি না হওয়ায় বিক্ষোভ দেখাতে দেখাতে বিধানসভার বাইরে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। গেটের বাইরে রীতিমতো তুমুল স্লোগান, বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এবার একটু পরের খবরের দিকে নজর রাখা যাক। হুমায়ুন কবির, যাকে কয়েকদিন আগে শোকজ করা হয়েছিল, মানে ভরতপুরের বিধায়ক, তৃণমূল কংগ্রেস বিধায়ক, তাকে তো শোকজ করা হয়েছিল। সেই শোকজের জবাবেও দলের একাংশকে নিশানা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নিতে বলা সত্ত্বেও দলের তরফে তা করা হয়নি। সেই কারণে হতাশা থেকেই ওই শব্দগুলো বলে ফেলেছেন। শোভনদেব চট্টোপাধ্যায়কে দেওয়া শোকজের জবাবে লিখলেন হুমায়ুন কবির, গত লোকসভা ভোটে তার এলাকা থেকে তিনি প্রার্থীকে জয় দিলেও তার এলাকাতেই প্রার্থীর একটি অনুষ্ঠানে তাকে ডাকা হয়নি বলে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। শেষে তিনি লিখেছেন, তার কোনো কথায় কেউ দুঃখ পেয়ে থাকলে তিনি তার জন্য ক্ষমা প্রার্থী। শোকজের জবাব তো দিলেন হুমায়ুন কবির, কিন্তু সেই জবাব দেওয়ার পরেও চড়া সুর শোনা গেল ভরতপুরের তৃণমূল বিধায়কের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হতে হবে না প্রশ্ন তুলছেন তিনি। সৌগত রায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, মদন মিত্র সম্পর্কে একাধিক মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যগুলো করার পরেও কেন শৃঙ্খলা রক্ষা কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে নিশানা করে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির দিকে তোপ দাগলেন হুমায়ুন কবির। শোকজ উত্তর কি আজকে দেবেন? দিয়ে দিয়েছি অলরেডি। শোভনদেব বাবুর ঘরে গিয়ে আমি আমার শোকজের উত্তর দিয়ে দিয়েছি। হুমায়ুন কবিরের যে তেজ দেখা গিয়েছে গত কয়েকদিন ধরে, সেই তেজ কি থাকবে না তেজ কমে যাবে? এখানে তেজের কোনো বিষয় না। আমার ক্ষেত্রেও আমাকে শৃঙ্খলাবদ্ধকে বা আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই কমিটিকে অবশ্যই মান্যতা দিতে হবে বা তাদের সম্মান জানাতে হবে। তেমনি আমি চাইছি যে আমি যেমন শৃঙ্খলা ভঙ্গ করেছি, আমি যেমন নোটিশ খেয়েছি, আমাকে যেমন জবাবদিহি করতে হলো। আমি দেখতে পেয়েছি গত 10 দিন ধরে মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক ইস্যুতে আমার বিরুদ্ধে মুখ খুলেছেন, আরও কারো বিরুদ্ধে মুখ খুলেছেন। রাজ্যের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছেন। তাহলে তারা কি শৃঙ্খলার পর্যায়ের আওতায় আসবে কি আসবে না, এটা আমার জিজ্ঞাসা। আপনারা বারবার করে অভিযোগ করেছেন যে গ্রামের মানুষ বলেই বারবার এরকম শৃঙ্খলা রক্ষা কমিটির মুখোমুখি হতে হয়, বারবার এই আইন শৃঙ্খলার মধ্যে পড়তে হয়, শুধুমাত্র গ্রামের বিধায়ক বলেই? আমার ক্ষেত্রে সেটাই লক্ষ্য করছি, মুর্শিদাবাদের অবজারভার যাকে বলা হচ্ছে, যার বিরুদ্ধে আপনার বারবার অভিযোগ করেছেন, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তার বিরুদ্ধে যে আপনার যে অবস্থান, সেটা কি অনড় থাকছেন না চেঞ্জ? এই মুহূর্তে আর ওইসব ব্যাপার নিয়ে আমি কোনো প্রশ্ন করবো না। আমার একটাই প্রশ্ন, আমাকে শোকজ করেছিলেন, শোকজের জবাব আমি দিয়ে দিয়েছি। আমার জিজ্ঞাসা যে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে, যে আমার ক্ষেত্রে যেটা হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তৃণাঙ্কুর ভট্টাচার্যকে অ্যাটাক করেছে, তার বিরুদ্ধে শৃঙ্খলা কমিটি কোনো ব্যবস্থা নেবে কি নেবে না, সেটা আমি লক্ষ্য করি। হুমায়ুন কবিরকে কোথাও কি এই শোকজের পর কোথাও কি পিঠ থেকে যাচ্ছে, না হুমায়ুন কবিরকে আগের ভূমিকেই দেখা যাবে? দেখুন, হুমায়ুন কবির
ওসব নিয়ে কোনো তক্কা করে না। হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে 42 বছরে পদার্পণ করেছে, আমাদের নেত্রী 50 বছর পার হয়ে গেছে, আর আমরা 42 বছর রান করছি। হুমায়ুন কবির কখন কি করতে হয়, কোন বলে কিভাবে ছক্কা মারতে হয় না কোন বল ডিফেন্স করতে হয়, সময় আসলে সেটা করে দেখাবো। আপনারা সময় আসলে দেখতে পাবেন। বলছি তো, মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে থাকবে রাজনীতিতে ইঞ্চিতে মেপে মেপে রাজনীতি করে এবং বিরোধীদের জবাব দেয় এবং নিজের সম্মান ধরে রেখেছে, আগামী দিনে ধরে রাখবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হওয়ার দাবি এখনও থাকবে আপনার? আমি এই মুহূর্তে আর ওটার পুনরাবৃত্তি করব না। আমাদের দাবিটা এরপরে মুর্শিদাবাদ জেলা থেকে মানুষের যে দাবি সেটা আগামী দিনে তুলে আনবো সময় মতো 2026 ইলেকশনের টাইমে। অর্থাৎ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন ভরতপুরের বিধায়ক, যাকে শো কজ করা হয়েছে। এই নিয়ে স্বাভাবিকভাবে বিরোধীরা তো অস্ত্র তুলে নেবেন। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, তিনি এই পুরো বিষয়টা নিয়ে কি বলছেন একবার শোনা যাক। এই মানুষটা তো গত লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে অব্দি অপমান করতে ছাড়েননি। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন, মানে ওই অঞ্চলে প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে। তো এদের জবাব, এদের না জবাব, এদের লা জবাব, এতে আমাদের বাংলার মানুষের কি যায় আছে বলুন তো? হ্যাঁ, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বারবার এমন কিছু বক্তব্য রেখেছেন যার জন্য বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হলো, কেন তাকে শোকজ করা হলো, কি এমন বলেছিলেন হুমায়ুন কবির, সেই বক্তব্য তো অবশ্যই শোনাবা। যেদিন তাকে শোকজ করা হয় সেদিন তিনি কি উত্তর দিয়েছিলেন, এই দুটি বক্তব্য পরপর শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব? বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ক্ষমতা কুস্তিগত করে রাখতে চাইছে তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে, আমি চ্যালেঞ্জ করে বলব। যে ইস্যুতে করছেন, আমি যথাযোগ্য ডিসিপ্লিনারি কমিটিকে সম্মান জানিয়েই যথাযোগ্য সময়ের আগেই আমি তাদের জবাব দিয়ে দিই।